নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে একদম সামনে আনার পর থেকেই ইন্ডিয়া গঠবন্ধনের মধ্যে একটা নতুন শক্তি যেন উদ্বেলিত হয়েছে বিহারে। তেমন ছবিটাই কিন্তু উঠে আসছে। তেজস্বী যাদব বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলছেন, এখন প্রচার শুরু করে দিয়েছেন অলরেডি, কিন্তু এখনো পর্যন্ত যে বিশেষ বিশেষ জায়গাগুলো গতকালের যে প্রেস কনফারেন্স সেখান থেকে উঠে এসেছে, রাজনৈতিক পর্যবেক্ষকরা যা বিশ্লেষণ সামনে আনছেন সেটা কিন্তু অবশ্যই একটা বড় সড়ো খেলা করেছেন রাহুল গান্ধী, এবং সেটা কিন্তু একটা মাস্টার স্ট্রোকের থেকে কোনো অংশে কম নয়। শুধুমাত্র তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী করেননি তিনি, তার সঙ্গে আরেকটা ঘটনা ঘটিয়েছেন যেটারও কিন্তু বড় সড়ো এফেক্ট করবে তেমনই অনেকে মনে করছেন। সেটা কি? সেটা বিহারের পরবর্তী উপমুখ্যমন্ত্রী কে হবেন, অর্থাৎ ডেপুটি সিএম কে হবে ইন্ডিয়া গঠবন্ধন এলে, সেটাও ঘোষণা করা হয়েছে। এবং মুকেশ সাহানি কিন্তু যে কোনো মানুষ হঠাৎ করে উঠে এসে আসা মানুষ নয়। মুকেশ সাহানি, তার সঙ্গে কিন্তু বহু অংশের দলিত সম্প্রদায়ের ভোট, সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট এবং তার সঙ্গে বেশ কিছু আদিবাসী সম্প্রদায়ের ভোট, সেই সমস্ত সম্প্রদায়ের কিন্তু সম্পূর্ণ সাপোর্টটা পান মুকেশ সাহানি, এবং যার পার্সেন্টেজটা 15% অফ ভোটার, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ এই মুহূর্তে একটা নির্ণায়ক ভূমিকা চেঞ্জ করে নেওয়ার মতন, সেটাই অনেকে মনে করছেন। এবং তার সঙ্গে রাহুল গান্ধী এই মুহূর্তে তেজস্বী যাদবকে মাথা করে তিনি যে স্ট্র্যাটেজিটা নিলেন, তার মাধ্যমে কোথাও গিয়ে তারও প্রশস্ত হলো নাকি পথটা, যে পরবর্তীতে এনডিএ গভর্নমেন্ট দেশের নিরিখে পড়ে যাওয়ার মতন একটা প্রেক্ষাপট তৈরি হতে পারে, এবং যেটার শুরুটা এই বিহার ভোট থেকে হতে পারে। এই মুহূর্তে রাহুল গান্ধী একটা বড় সড়ো সিদ্ধান্ত নিলেন। গত পরশুদিন রাত্রিবেলা তিনি ফোন করলেন লালু প্রসাদ যাদবকে, এবং লালু প্রসাদ যাদব, তেজস্বী যাদব দুজনের সঙ্গে কথা বলার মাধ্যমে তিনি পাঠালেন অশোক গেহলোতকে। অশোক গেহলোত তিনি অত্যন্ত সংগঠক মানুষ, গুণী মানুষ, অনুভবী মানুষ, এবং তিনি বহুদিনের পুরনো নেতা, যার সঙ্গে লালু প্রসাদ যাদবের একটা পুরনো সম্পর্ক রয়েছে। এবং সেই জায়গা থেকে অশোক গেহলোত লালু প্রসাদ যাদবের বাড়ি চলে গেলেন। বিকেল বেলা তিনি গেলেন, রাত ভোর সেখানে বৈঠক হলো, এবং আমরা আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যে পরবর্তী দিন অর্থাৎ বৃহস্পতিবার 23শে অক্টোবর একটা বড় সড়ো প্রেস কনফারেন্স ইন্ডিয়া গঠবন্ধন করবে, যেখানে তাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তারা ঘোষণা করবে তেজস্বী যাদবকে। সেই অনুযায়ী সেটা তারা করেছে, এবং তার সঙ্গে যেটা আরো গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর উঠে এসেছে, সেটা কি? সেটা হচ্ছে মুকেশ সাহানিকে ডেপুটি সিএম হিসেবে ঘোষণা করাটা। সেটা না করলে তো কিছু যায় আসতো না। কে পরবর্তী ডেপুটি সিএম হবে সেটা পরবর্তীতে সরকার তৈরি করার পর দেখা যাবে। ডেপুটি সিএম তো আর একদম চেহারা নয়, ডেপুটি সিএম কে দেখে তো বিশেষ কেউ ভোট দেবে না, কিন্তু সেখানেই গ্লিচটা, সেখানেই একটা নতুন খেলা। তার কারণটা কি? এই যে মুকেশ সাহানি, তিনি কোন সম্প্রদায় থেকে উঠে আসেন? তিনি নিজে উঠে আসেন মাল্লা সম্প্রদায় থেকে। এই মাল্লা সম্প্রদায়ের ভোট রয়েছে, তার সঙ্গে নিষাদ সম্প্রদায়ের ভোট রয়েছে এবং বিন্ডি সম্প্রদায়ের ভোট রয়েছে। এই তিনটে সম্প্রদায় একদম আদিবাসী সম্প্রদায়, অতি পিছিয়ে পড়া সম্প্রদায়। বিহারে এরকম বহু মানুষ রয়েছেন যারা বাইরের রাজ্যে কাজ করেন, যারা বাইরের বিভিন্ন এলাকায় কাজ করেন, তারা বিহারের সীমান্তবর্তী এলাকাটায় থাকেন। তাদের সমর্থন রয়েছে মুকেশ সাহানির সঙ্গে, এবং সেটা কিন্তু একটা বড় সড়ো ভোটের পার্সেন্টেজ, সেটা 15% ভোট। এই 15% ভোটের মধ্যে যদি 10% ভোট দেয় মুকেশ সাহানিকে, তাহলেই কিন্তু আগের বারে যে ব্যবধানটা ছিল, অর্থাৎ 110টা আসলে থেমে যেতে হয়েছিল ইন্ডিয়া গঠবন্ধন বা মহাগঠবন্ধনকে, সেটা কিন্তু এবার শুধুমাত্র মুকেশ সাহানির এই সম্প্রদায়ের ভোটগুলো, মাল্লা সম্প্রদায়ের, একদম বিন্ডি সম্প্রদায় কিংবা তার সঙ্গে নিষাদ সম্প্রদায়ের ভোটগুলোর মাধ্যমে উঠে আসতে পারে, এরকম অনেকে মনে করছেন। তার কারণ এই মুকেশ সাহানি কাদের নেতৃত্ব দেন বা কাদের হয়ে তিনি উঠে এসেছেন? তিনি মাল্লা সম্প্রদায়, নিষাদ সম্প্রদায় বা বিন্ডি সম্প্রদায়ের মানুষ, তাদের থেকে উঠে এসেছেন, এবং তার সঙ্গে 15% ভোট রয়েছে, এবং সেই জায়গাটা একটা বড় সড়ো খেলা, কিন্তু গেম চেঞ্জিং হতে পারে। তার সঙ্গে আপনাদের একবার মনে করিয়ে দিয়ে, এই যে মুকেশ সাহানি, তিনি পিডিএ ফর্মুলাটা তার মাধ্যমে ফিরিয়ে আনা। পিডিএ ফর্মুলাটা কি? পিছিয়ে পড়া দলিত এবং আদিবাসী সম্প্রদায়, এই তিনজন সম্প্রদায়ের মানুষ, তাদেরকে আবারও মূল স্রোতে ফিরিয়ে আনা, তাদেরকে গুরুত্ব দেওয়া, তাদের মধ্যে থেকে নেতা তৈরি করা, এই ফ্যাক্টরটা কাজ করেছিল কোথায়? উত্তরপ্রদেশে। আপনাদের মনে থাকবে উত্তরপ্রদেশে অখিলেশ যাদব 2024 সালে এই পিডিএ বারংবার কিন্তু
স্লোগানে ভরিয়ে দিয়েছিলেন। রাহুল গান্ধী, অখিলেশ যাদব যখন প্রচার করেছিলেন উত্তরপ্রদেশে, তখন অনেকেই বলেছিল যে পিছিয়ে পড়া দলিত আদিবাসী সম্প্রদায় এই সমস্ত বলে এই মুহূর্তে কি কোনোভাবে একটা গেম চেঞ্জিং সলিউশন বের করা যায়। আমরা অযোধ্যা তৈরি করে দিয়েছি, অযোধ্যায় রাম মন্দির তৈরি করে দিয়েছি, কিন্তু সরাসরি কি করলেন? উত্তরপ্রদেশে একদম সমাজবাদী পার্টির তরফ থেকে অযোধ্যা, যেখানে একদম রাম মন্দির তৈরি হয়েছিল, জানুয়ারি মাসে উদ্বোধন হয়ে গিয়েছিল, সেই রাম মন্দিরের সেই অযোধ্যা সিটটাতে একজন আদিবাসী মানুষ, তাকে ভোটে দাঁড় করে দিলেন। সিটটা কিন্তু আদিবাসী কেন্দ্র ছিল না, অর্থাৎ আদিবাসীদের জন্য সংরক্ষিত কেন্দ্র তেমন ছিল না, কিন্তু তাকে সেখানে দাঁড় করিয়ে দেওয়া হলো এবং সবাই একদম হই হই করে উঠেছিল যে কার বিরুদ্ধে কাকে দাঁড় করানো হচ্ছে। কিন্তু দেখা গেল কি, মানুষ ভোট দিলেন, তাকে ভরপুর ভোট দিলেন এবং তিনি লক্ষাধিক ভোটে জিতে এখন লোকসভায় যান এবং তাকে বসানো হয় কোথায়? তাকে বসানো হয় রাহুল গান্ধী এবং অখিলেশ যাদবের মাঝখানে। সেই রকম একটা পর্যায়ে কিন্তু এই মুহূর্তে আমাদের দেশের দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া মানুষ, যারা অতি পিছিয়ে পড়া শ্রেণী, তারা মূল স্রোতটাকে এইভাবে কিন্তু কন্ট্রোল করতে পারেন এবং সেটা মাথায় রেখে বিহারের মতন রাজ্যে মুকেশ সাহানিকে ডেপুটি সিএম তৈরি করার যে মনোভাবটা ইন্ডিয়া গঠবন্ধন দেখিয়েছে, সেটাতেই কিন্তু তারা অনেকটা এগিয়ে গিয়েছে এমন অনেকে মনে করছেন। এবার আপনাদেরকে আরো একটা ফ্যাক্টর বলি যে তেজস্বী যাদব তিনি একটা বড় সড়ো একটা প্রেস কনফারেন্স থেকে বক্তব্য রেখেছেন, যেটা অনেকেই নজর এড়িয়ে গিয়েছেন। সেটা কি? সেটা সরাসরি নীতিশ কুমারকে নিজেদের দলে টানা কিংবা নীতিশ কুমারকে নিজেদের কাছাকাছি নিয়ে আসার চেষ্টা। কেন এই কথা বলছি আমরা? তার কারণ নীতিশ কুমার এবং লালু প্রসাদ যাদব এই দুটোই প্যারামিটার রয়েছে বিহারের মানুষ যাদেরকে দেখে ভোট দান করে। সেটা বহু বছর ধরে চলে আসছে, হয় লালু প্রসাদ যাদব নয় নীতিশ কুমার, এই দুজন বিহার কন্ট্রোল করবে, এটা যেন একটা অলিখিত বিষয়। এবং এখনো পর্যন্ত 1950 সাল থেকে এখনো পর্যন্ত তাই ঘটনাটা ঘটে যাচ্ছে। সেই জায়গা থেকে এবার একটা পথ পরিবর্তন হওয়ার মতন পরিস্থিতি রয়েছে, সেটা সবাই জানেন, সবাই বুঝতে পারছেন। বিভিন্ন ইস্যুতে কাজ করছে, ভোট চোর স্লোগান, তাতে এসআইআর তাতে কাজ করছে, মানুষের বেরোজগারি সেখানে কাজ করছে, বহু কিছু রয়েছে। কিন্তু তৎসত্ত্বেও সামগ্রিকভাবে এনডিএ কে অশোক গেহলোত সরাসরি প্রশ্ন করলেন। বিজেপি নেতা, বিজেপির যে মুখপাত্র, সভাপতি, তাকে অশোক গেহলোত প্রশ্ন করলেন যে আমাদের মুখ্যমন্ত্রীর মুখ তো আমরা ঘোষণা করে দিলাম, তেজস্বী যাদব আপনাদের এবার ঘোষণা করুন। তার কারণ আপনাদের মহারাষ্ট্র না হয়ে যায়, নীতিশ কুমারকে দেখিয়ে আপনারা ভোট লড়লেন কিন্তু বিজেপির মুখ্যমন্ত্রী করে দিলেন, ঠিক যেমনভাবে একনাথ শিন্ডের সঙ্গে আপনারা ব্যবহার করেছিলেন। এরকম কথাটা অশোক গেহলোত বললেন, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ একটা কথা বললেন কে? তেজস্বী যাদব। তেজস্বী যাদব বলে বসলেন যে নীতিশ কুমারের সঙ্গে এনডিএ এর মধ্যে একটা অন্যায় হচ্ছে। আচ্ছা, অন্যায় যদি হয়েও থাকে সেটা বিরোধী পক্ষের দেখার দরকারটা কি? বিরোধী পক্ষের যিনি মুখ্যমন্ত্রীর মুখ, তিনি কেন প্রেস কনফারেন্সে বসে বর্তমান মুখ্যমন্ত্রী, যার সম্বন্ধে এত অভিযোগ তিনি করেন বারংবার, তাকে কোথায় গিয়ে তার অন্যায় হচ্ছে, তার বিরুদ্ধে একটা অন্যায় তৈরি করা হচ্ছে এনডিএ এর মধ্যে, সেই সব নিয়ে কথা বলবেন? তার কারণটা কিন্তু অনেকেই মনে করছেন যে নীতিশ কুমারের সঙ্গে লালু প্রসাদ যাদবের এই মুহূর্তে একটা যোগাযোগ কোথাও একটা স্থাপন হয়েছে, তাই নীতিশ কুমারকে চটাতে চাইছেন না। নীতিশ কুমারকে নীতিশ কুমারের বিরোধিতা করে তিনি খুব একটা কিছু করতে চাইছেন না। কে? তেজস্বী যাদব। কারণ 2025 সালের 14ই নভেম্বরের পরবর্তী সময় যদি দেখা যায় যে নীতিশ কুমারের দল জেডিইউ বেশ কিছু সিট পেয়েছে, কিন্তু তার ভিত্তিতে এনডিএ তাকে আর মুখ্যমন্ত্রী করবে না, তখন কি কোনো একটা নতুন সমীকরণ আমরা দেখতে পাই? এবং তার একটা ইঙ্গিত কি তেজস্বী যাদব দিয়ে রাখলেন? সেটা কিন্তু অনেকেই বলছেন। কারণ পাপ্পু যাদব, তার কথাটা আপনাদের মনে রাখতে হবে, পাপ্পু যাদব পূর্ণিয়ার থেকে এমপি, ইন্ডিপেন্ডেন্ট এমপি, বহুদিনের এমপি তিনি, এবং তিনি বলেছেন যে নীতিশ কুমার এর পরবর্তীতে আর এই জোটে থাকবেন না, এনডিএ জোটে থাকবেন না। নীতিশ কুমারকে যদি কেউ সম্মান দেয় তাহলে সেটা কংগ্রেস সম্মান দেবে। এবং তার সঙ্গে গতকালের বলা এই তেজস্বী যাদবের প্রেস কনফারেন্স থেকে কথাটা যে নীতিশ কুমারের সঙ্গে অন্যায় করছে এনডিএ গভর্নমেন্ট বা এনডিএ জোট, সেটা কোথাও গিয়ে মিলে যাচ্ছে না, এইটা কিন্তু অনেকে মনে করছেন। আপনাদের সামনে রাখলাম, আপনারা বিচার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।